অনন্তর পূজা দেখা হইল না। ভিতরে যারা ঘুমাইয়া ছিল, ঘুম পাইলে তাদের দলে ভিড়িয়া অনন্তও একসময় তাদের গা ঘেঁষিয়া শুইয়া পড়িল। একসময় কাঁসি ঘণ্টা বাজাইয়া পূজা হইয়া গিয়াছে। তারা উঠিয়া পূজা দেখিল, প্রণাম করিল, প্রসাদ পাইল। যেসব ছেলে বাপ ভাই জ্যাঠা খুড়ার সঙ্গে আসিয়াছিল তারা তাদের সঙ্গে চলিয়া গিয়াছে। অনন্ত কারোর সঙ্গে আসে নাই, তার ঘুমও কেউ ভাঙাইল না। ঘুম যখন ভাঙিল তখন অনেক বেলা। এ ঘরে একজনও শুইয়া নাই, কিন্তু যত ভিন পাড়ার ভিন গাঁয়ের লোক বিহানের বাজার করিতে আসিয়াছিল তারা এখন প্রতিমার নিকট ভিড় জমাইয়াছে। ওই বাড়িতে মা ছিল, যদি সেখানে গিয়া মাকে পাওয়া যায়, এই ভাবিয়া চোখ মুছিতে মুছিতে সে পথেই রওনা হইল। মা সেখানেই আছে, আর সেখানে জমিয়াছে এক পাল তারই মতো বয়সের ছেলে মেয়ে। বড় একটা পিতলের গামলাতে সবগুলি নৈবেদ্যের প্রসাদ ঢালিয়া তার মা নিজ হাতে মাখিতেছে, চিনি, বাতাসা, সন্দেশ, কলা আর আলো চাল, আরো নানা জিনিস সব একসঙ্গে মাখিয়া মা প্রসাদ বানাইতেছে। যত ছেলের দল চুপ করিয়া চাহিয়া আছে সে প্রসাদের দিকে, আর অনন্তর মায়ের মুখের দিকে, প্রসাদ প্রস্তুতরত হাতখানার দিকে। মার একেবারে সামনে গিয়ে পড়া যুক্তিযুক্ত মনে হইল না। সেও ছেলের দলে মিশিয়া তাদেরই একজন হইয়া মাকে দেখিতে লাগিল। প্রসাদ মাখা শেষ হইলে অনন্তর মা মাধুকরীর মতো বড় একদলা করিয়া এক একজনের হাতে প্রসাদ দিতে লাগিল। অন্য ছেলেদের মতো অনন্তও একবার ভিড়ের ভিতরে হাত বাড়াইল, সেও তেমনি বড় একদলা প্রসাদ পাইল। অনন্ত স্পষ্ট দেখিয়াছে দিবার সময় মা তার দিকে চাহিয়াছে আর একটুখানি হাসিয়াছে। রাত জাগা চাঁদের স্বচ্ছ পাণ্ডুর মমতা মাখা হাসি, শুধু একটুখানি হাসিয়াছে। তারপর থেকে 4 দিন এখানে অপরূপ কাণ্ড হইল। এক নাগারে 8 পালা যাত্রা আর কবিগান হইল। 4 দিন পর্যন্ত মালোরা রাত্রে যাত্রা, দিনে কবি শুনিল। 4 দিনের জন্য নৌকাগুলি ঘাটে বাঁধা পড়িল, জালগুলি গাবে ভিজাইয়া রোদে শুকাইল। 4 দিন তাদের না হইল আহার, না হইল নিদ্রা। কয়দিনের ধুমধামের পর মালোপাড়া ঝিমাইয়া পড়িয়াছে। অত্যধিক আনন্দের অবসানে অনিবার্য রূপে যে অবসাদ আসিয়া পড়ে, তারই কোলে ঝিমাইয়া থাকিল মালোপাড়ার ঘেঁষাঘেঁষি ছোট বড় ঘরগুলি। এর ব্যতিক্রম কেবল রামকেশবের ঘর। যার ঘরে নিত্য নিরানন্দ আনন্দাবসানের দুঃখের আঁধার, সে ঘরে দুলিয়া ওঠে না, ঘনাইয়া আসে না শ্রান্তির অবসন্ন কালো মেঘ। গরিব বলিয়া মাতব্বরেরা বলিয়াছিল, রামকেশব, তোমার পাগলার চাঁদা বাদ দিলাম, তোমার চাঁদা দিয়া দেও। তারা লণ্ঠন লইয়া উঠানে বসিয়াছে, দিবে না বলা চলিবে না। তাদের হাতে হুঁকা দিয়া রামকেশব ডাক দিল, মঙ্গলা রে, ও মঙ্গলা, তুই না জাল কিনতে চাইছিলি, টাকা থাকে তো লইয়া আয়। ঝড়ের ঢেউ বুকে করিয়া জালটা বাহির করিলে যার হাতে চাঁদার কাগজ ছিল সে বলিল, জালটা এখন বেচছ না কিশোরের বাপ, তোমার চাঁদা ছাড়াও পূজা হইব, কিন্তু জাল বেচলে আবার জাল করতে দেরি লাগবো, আমি মাতব্বরারে সমঝামু। এজন্য রামকেশবের মনে একটা সংকোচ ছিল, চাঁদা দিবে না অথচ পূজার প্রসাদ খাইবে। পরের চাঁদায় গান গাইতেছে, সে গান যে বসিয়া শুনিবে, লোকে তার দিকে চাহিয়া কি মনে করিবে। পূজা 1 রাত ও গানের 4 দিন সে পাগলকে ঘরে বাঁধিয়া রাখিল এবং নিজে না দেখিল পূজা, না পাইল প্রসাদ, না শুনিল গান। 4 রাত ধরিয়া খালের মুখে এক টানা জাল পাতিয়া রাখিল। তাহাতে সে প্রচুর মাছ পাইল এবং চড়া দামে বেচিয়া কিছু টাকাও পাইল। কিন্তু গরিবের হাতে টাকা পড়িলে উড়িবার জন্য ছটফট করে। পরিবারকে জানাইল, পাগলের মঙ্গলের জন্য আলন্তির দিনে কয়েকজন লোককে খাওয়াইবে। বুড়ি বলিল, ওই দিন তো ঘরে ঘরে খাওয়ার আরব্য, তোমার ঘরে কেডায় খাইতে আইব কও? কথাটা ঠিক। কালী পুজোর সময় গান বাজনায় আমোদ আহ্লাদে মালোরা অনেক টাকা খরচ করে সত্য, কিন্তু খাওয়া দাওয়ার জন্য খরচ করে এই উত্তরায়ণ সংক্রান্তির দিন। এই দিন পৌষ মাসের শেষ। 5-6 দিন আগে থেকেই ঘরে ঘরে গুড়ি গোটার ধুম পড়ে। মুড়ি ভাজিয়া ছাতু কুটিবার তোড়জোড় লাগে। চাউলের গুড়ি রোদে শুকাইয়া খোলাতে ঢালিয়া পিঠার জন্য তৈরি করিয়া রাখে।
পরবের আগের দিন সারা রাত জাগিয়া মেয়েরা পিঠা বানায়। পিঠা রকমে যেমন বিচিত্র, সংখ্যায়ও তেমনি প্রচুর। পরের দিন সকাল হইতে লাগে খাওয়ার ধুম। নারী পুরুষ ছেলে বুড়া অতি প্রত্যুষে জাগিয়া তিতাসের ঘাটে গিয়া স্নান করে। যারা জালে যায় তারাও নৌকায় উঠিবার আগে গামছা পরিয়া ডুব দেয়। ঠকঠক করিয়া কাঁপিতে থাকায় মাছ ধরার কাজে সুবিধে হয় না। দুত্তর পরবের দিনে কিসের মাছ ধরা, এই বলিয়া 2-4 খেউ দিয়াই জাল খুলিয়া ফেলে। ঘরে থাকিয়া নারীরা আর ঘাটে যাইয়া ছেলেপিলেরা নদীর উপর চোখ মেলিয়া রাখে কার নৌকা কত সকালে আসিয়া ভিড়ে। যারা যত সকালে আসিবে তারা তত সকালে খাইবে, এবং সকলে যত সকালে আসিয়া খাওয়া শেষ করিবে গ্রামের নগর কীর্তনও তত সকালে আরম্ভ হইবে। সারাটা গ্রাম ঘুরিয়া কীর্তন করিবার জন্য সকলের আগে বাহির হয় মালোপাড়ার দল। সাহাপাড়া আর যোগাপাড়া হতেও দেখা দেখি দল বাহির হয়, কিন্তু মালদের মতো কীর্তনে অত জৌলুস হয় না। তারা কীর্তন করে ঝিমাইয়া, আর মালরা নাচিয়া কুদিয়া লাফাইয়া ঝাঁপাইয়া। তাই কদমা বাতাসাও ধরিতে পারে তারাই বেশি। সে যে কি আনন্দের! সে সময় পুরুষরা কীর্তন করিয়া বাড়ি বাড়ি লুট ধরিতে যায়, আর মেয়েরা ঘরে বসিয়া নানা উপকরণের 55 ব্যঞ্জন রান্না করে। ঘরে ঘরে এত প্রাচুর্যের দিনে রামকেশবের বাড়িতে খাইতে আসিবে কে? তবু তার স্বাদ দুর্বার হইয়া উঠিল। সে স্থির করিল রাধা মাধবের বাড়িতে একটা সিধা দিবে, আর খাইতে নিমন্ত্রণ করিবে যাত্রাবাড়ির রামপ্রসাদ জামাইকে, বাড়ির পাশের মঙ্গলা আর তার ছেলে মোহনকে, আর শুভলার শ্বশুর বাড়ির সব কয়জনকে। আরও একজনের কথা তার মনে জাগে। সে গ্রামের নতুন বাসিন্দা অনন্তর মা। তার ছেলেটাকে বড় আদর করিতে ইচ্ছে করে। সে কি আসিবে? কালোর মা হয়তো এতক্ষণে তাকে নিমন্ত্রণ করিয়াই বসিয়াছে। সে বাড়িতে খাইবেও অনেক ভালো। নিমন্ত্রণ পাইয়া শুভলার শাশুড়ি মায়েঝিয়ে অনেক চাউলের গুড়ি কুটিয়া রামকেশবের বাড়িতে দিয়া আসিল। নিজেদের জন্য আগে যত গুড়ি কুটিয়া রাখিয়াছিল তাহাও পাঠিয়ে দিল। এবার পরব তাদের বাড়িতে না হইয়া ওই বাড়িতেই হোক। রামকেশব যে স্বাদ মুখ ফুটিয়া প্রকাশ করবারও সাহস পায় নাই, সে স্বাদ পূর্ণ করিল শুভলার বউ। গুড়িগোলার প্রাথমিক কাজ মায় ঝিয়ে শেষ করিয়া সন্ধ্যার সময় সে গিয়া অনন্তর মাকে ধরিয়া বসিল। পিঠা বানাইতে হইব দিদি, চলো। কই? ওই বাড়িতে, যে বাড়িতে একটা পাগলা থাকে। অনন্তর মার বুকটা ছাঁত করিয়া উঠিল। নানা ভয়ন, অচেনা মানুষ তারা, কোনোদিন তারাও কিছু কয় নাই, আমিও যাই নাই, আমি দিদি যাইতে পারি না। দিদি, তুমি মনে কইরা দেখো, আমিও অচিনা আসলাম, চিনা হইলাম। মানুষের কুটুম আসা যাওয়ায় আর গরুর কুটুম লেহনে পুষনে। তুমি দিদি না কইরো না। বুড়া মানুষ কোন দিন মইরা যায়, তার মনে স্বাদ হইছে লোক সেবা করাইব। এই পরবের দিনে লোক পাইব কই? এক লোক পাওয়া গেছে মন্দিরে রাধা মাধবের, আর লোক পাওয়া গেছে আমার বাপেরে আর বড় মাতব্বরের, আরেক লোক তোমার অনন্ত। তুমি আমি কেবল পিঠা বানানোর লাগি, বুঝছো নি? অনন্তর মাকে কিছু বলার অবকাশ না দিয়া সে অনন্তকে লইয়া রামকেশবের রান্নাঘরে ঢুকিল এবং প্রথম খোলার প্রথম পিঠাখানা রাধা মাধবের জন্য তুলিয়া রাখিয়া পরের পিঠাখানা অনন্তর হাতে দিল। তাকে চৌকিতে বসাইয়া খোলা হইতে পিঠা তুলিবার ফাঁকে ফাঁকে তার খাওয়া দেখিতে লাগিল। অনন্তর মা ঘরের সন্ধ্যা দ্বীপ জ্বালাইয়া একটু পরেই দ্বীপ নিভাইল এবং দরজা বন্ধ করিয়া নিমন্ত্রণ বাড়িতে গিয়া ঢুকিল। অনন্ত তখন শুভলার বউর ঠিক পাশটিতে বসিয়া মনোরম ভঙ্গিতে পিঠা খাইতেছে। স্বামী পুত্রকে নদীতে পাঠাইয়া একটু পরে মঙ্গলার বউও আসিয়া তাহাদের সঙ্গে মিলিত হইল। তারপর তিনজনে মিলিয়া খুব তোড়ের সহিত পিঠা বানাইতে লাগিল। এক বুড়ি কিশোরের মা, আরেক বুড়ি শুভলার শাশুড়ি তাদের সঙ্গে কিছুতেই আঁটিয়া উঠিতে না পারিয়া কাজে ভুল করিতে লাগিল। রাত আরেকটু অধিক হইতেই দুই বুড়ি ঢুলিতেছে দেখিয়া তিনজনেই তাহাদিগকে ছুটি দিলে। তারা মাঝ ঘরে গিয়া ঘুমাইয়া পড়িল। অনন্তও হইল তাদের শয্যার সঙ্গী। তখন তিনজনেই রহিল সমান সমান। তারা এমনভাবে কাজ করিয়া চলিল যে এ রাতের জন্য তারাই এ বাড়ির মালিক। পাগলটার রাতে ঘুম নাই। আজ রাতে আবার পাগলামি বাড়িয়াছে। একটু আগে এ ঘরের মহিলাদিগকে অকারণে দেখিয়া গিয়াছে। তারপর বারান্দায় বসিয়া গান করিয়াছে, প্রলাপ বকিয়াছে,
এবং দা দিয়া মাটি কোপাইয়াছে। এত করিয়াও তৃপ্ত না হইয়া আবার মহিলাদের ঘরের দিকে আসিতেছে দেখিয়া মঙ্গলার বউ দরজা বন্ধ করিয়া দিল। বন্ধ দুয়ার দেখিয়া সে আর দাঁড়াইল না, বারান্দায় গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। মঙ্গলার বউয়ের সহসা নিশিরাতে গল্প শুনিবার স্বাদ হইল। অনন্তর মাকে ধরিয়া বসিল। একখানা প্রস্তাব কও বোন, নতুন দেশের নতুন মানুষ তুমি, অনেক প্রস্তাব তুমি শোনাইতে পারবা। অনন্তর মা একটু ভাবিয়া দেখিল তার নিজের জীবনে এত বেশি প্রস্তাব জমিয়া আছে, আর সে প্রস্তাব এতই বিচিত্র, ইহা ফেলিয়া কানে শোনা প্রস্তাব না বাঁধিবে দানা, না লাগিবে ভালো, না পারিবে দরদ দিয়া বলিতে। তার নিজের জীবনের বিরাট কাহিনীর নিকট আর যত সব কাহিনী নিতান্ত তুচ্ছ। কিন্তু এ কাহিনী তো এখানে বলিবার নয়। শুধু এখানে কেন, কোনোখানেই বলিবার নয়। এ কাহিনী নিজে যেমন কুল কিনারাহীন, এর ভবিষ্যৎও তেমনি কুল কিনারাহীন। এ কাহিনী সহজে কাউকে খুলিয়া বলা যায় না, কিন্তু গোপন করিয়া সহিয়া থাকিতে অসীম ধৈর্য, কঠোর আত্মসংযম লাগে। তাকে না বলিয়া মনের গোপনে লুকাইয়া রাখার জন্য মনের উপর অনেক বল প্রয়োগ করিতে হয়। তবু মনে মনে প্রতিজ্ঞা করিয়া রাখিয়াছে, যদি কোনোদিন চূড়ান্ত সময় আসে সেদিন বলিবে, তার আগে বুক যতই মুচড়াইয়া দুমড়াইয়া ভাঙিয়া চুরিয়া যাক, সেখানেই উহাকে সযত্নে সঙ্গোপনে লুকাইয়া রাখিবে। তার অন্যমনস্কতাকে নির্মমভাবে আঘাত দিল মঙ্গলার বউ। কি গ বৃন্দাবনের নারী, কোন কালো চোরা লর্দা গেছে মাইরা বাসির বাড়ি। প্রস্তাব শুনাইবা তো শুনাও বইন, ভালো লাগে না, না জানলে না করো, জানলে কও। করার টকবগে তেলে হাতা দিয়া গোলা ছাড়িতে ছাড়িতে অনন্তর মা বলিল, আমি একখান প্রস্তাব জানি। এক মাইয়ারে দীক্ষা এক পুরুষ মানুষ কেমন কইরা পাগল হইল, কয় এরে বিয়া করুম। বিয়া করল। একটু ভাবিয়া অনন্তর মা বলিল, করল। তারপর কি হইল? তারপর আর মনে নাই। কপাল আমার, এই বুঝি তোমার প্রস্তাব। কেবল একজন পুরুষ কি কইলা, সংসারের সব পুরুষই তো মাইয়া দীক্ষা পাগল হয়, বিয়া না কইরা ছাড়ে না। কিন্তু বিয়া করার পরে কি হয় সেইখানেই তো আসল কথা। তুমি ভয়ন আসল কথাই শুনাইলে না, সাইপা গেলা। জানি না দিদি, জানলে কইতাম। এইবারে কথা কইল সুবলার বউ। অনন্তর মার কথায় সে চমকাইয়া উঠিয়াছিল। সে মেয়ে এ কথা জানে কি করিয়া? কথার পিঠে সে কথা দিল, আমি জানি ওই মাইয়া পাগল কি কইরা সত্যের পাগল হইয়া গেল, আর তার বন্ধু কি কইরা মারা গেল, কিন্তু কমু না। সুবলার বউ একটু থামিয়া আবার বলিতে লাগিল, পাগল আর বন্ধু যখন ছোট ছিল, একজনের মা তখন তাদের দুইজনকেই খুব ভালোবাসত। একজন তখন 9-10 বছরের মেয়ে। মাঘ মণ্ডলের দিনে দুই বন্ধু তার চৌয়ারি বানাইয়া দিয়াছিল। সেদিন মা ঠিক করিয়া রাখিল দুইজনের যে কোনো জনকে মেয়ে সঁপিয়া দেবে। শেষে স্থির করিল বড়জনই বেশি ভালো, তাকেই মেয়ে দিবে। সে যেদিন পাগল হইয়া ফিরিয়া আসিল, সেদিন মত গেল বদলাইয়া। মেয়ের বাপ যখন পাগলের বাপকে খালি এড়াইয়া চলিতে চায়, পাগলের বাপ ডাকিয়া বলে, তুমি আমারে এড়াইয়া চলো কেন? বাজারে যাইতে আমার উঠান দিয়া না গিয়া রামগতির উঠান দিয়া ঘুরা যাও কেন? আমি কি জানি না আমার কপাল ভাঙিয়াছে? পাগলের নিকট বিয়া দিতে আমি তোমাকে কেন বলিব? তারপর একদিন ঢোল ঢাক বাজাইয়া মেয়ের বিয়া হইয়া গেল। কার সঙ্গে হইল জানি, কিন্তু বলিব না। আরো জানি, বিয়ার পর বন্ধু গেল জিয়ালের খেপ দিতে। বড় নদীতে একদিন রাত্রিকালে তুফান উঠিল। নৌকা সাঁ সাঁ করিয়া ছুটিয়াছে, মানাইতে পারে না। মালিকেরা চতুর মানুষ, তারা নিজে কিছু না কইরা যাকে জন খাটাইতে নিয়ে আসে, বিপদ আপদের কাজগুলি সব তারে দিয়াই করায়। নৌকা তীরে ধাক্কা খাইয়া চৌচির হইবে, তার আগেই তো নৌকার 5 জনে তীরে ঝাঁপাইয়া পড়িয়া হাত দিয়া কাঁধ ঠেকাইয়া পিঠ লাগাইয়া নৌকার গতিরোধ করিবে। এইসব ঠিক করিয়া সকলে নামিবার জন্য প্রস্তুত হইল, কিন্তু কার্যকালে শুধু ওই এক বন্ধু নামিল, আর কেউ নামিল না। তারা বিশ্বাসঘাতকতা করিল। শেষে ওই বন্ধু নৌকার ধাক্কায় চিত হইয়া পড়িয়া গেল। না পড়িয়া উপায় আছে? নৌকা তার বুকখানা মথিয়া পিণ্ড করিয়া দিল। আর সে নৌকা কার নৌকা সবাই জানি, কিন্তু বলিব না।
জানো যদি তবে কইবা না কেনে? চোখে জল আইয়া পড়ে দিদি, কইতে পারি না। একজনের কথা যে কইলা সে মাইয়া কে? ও তার নাম বাসন্তী, সে এখন নাই, মারা গেছে। আবহাওয়া বড় করুণ ও ভারাক্রান্ত হইয়া উঠিল। মঙ্গলার বউ এইরকম আবহাওয়া সইতে পারে না। হালকা করিবার জন্য কথা খুঁজিতে খুঁজিতে সহসা বলিয়া উঠিল, আমিও জানি। মঙ্গলার বউ বিজ্ঞের ভঙ্গিতে কথাটা বলিয়া খোলার একখানা পিঠার প্রতি এমন মনোযোগ দিল যেন দুইজনে পায়ে ধরিয়া সাধিলেও যা জানে তা খুলিয়া বলিবে না। মঙ্গলার বউ রসালো গল্পটা শুরু হইতে না হইতেই আবহাওয়া আবার থমথমে হইয়া পড়িল। আজ দুইটি নারীর মনের কোথায় যে কাঁটা বিঁধিতেছে কে বলিবে। পাগল চুপ করিয়া আছে দেখিয়া তাদের মন আরো বেশি দোলা খাইতে লাগিল। হয়তো সে ভাবিতেছে। কি ভাবিতেছে? সে যে ভাবিতে পারিতেছে ইহা কল্পনা করিয়া তাহাদের বুকে কোন সুদূরের ঢেউ আসিয়া আছড়াইয়া পড়িতেছে। অনন্তর মায়ের মন উদ্দাম হইয়া উঠিল। কও না গো বইন, তোমার কথাখান বিস্তারিত কইরা শুনি, পরাণ সার্থক করি। কিন্তু মুখের শ্লেষে বুকের বেদনা ঢাকা পড়ে না। যে কাহিনীর বিয়োগান্তিকা নায়িকা সে নিজে, সখীর সে কাহিনী আগাগোড়া জানা আছে, কিন্তু যাকে নিয়ে এত কইল সেই যে শ্রোতা একথা সে জানে না। এর চাইতে আর বিচিত্র কি হইতে পারে? অনন্তর মার নির্বন্ধাতিশয্যে শুক্লার বউ প্রবাসখণ্ডে কিশোরের পত্নী লাভ এবং পত্নী অভাবে পাগল হইবার বিবরণ বর্ণনা করিয়া কহিল, কন্যা এ বর্তেননি এই কথা। অনন্তর মা অশ্রু গোপন করিয়া কহিল, হ। তবে ঘটে দাও বেলপাতা। তারপরের যেটুকু অনন্তর মার জানা ছিল না সে কাহিনী আরো করুন। কিশোরকে বঞ্চিত করিয়া বাসন্তীর কিভাবে বিবাহ হইল এবং শুক্লা কি করিয়া মারা গেল। শুক্লার বউ ঘটনা কয়টি আরেকবার বলিল। তারপর পাগল তো বাড়ি আসিল। বাপ মনে করিয়াছিল আনিবে টাকা, সেই টাকায় বাসন্তীরে আনিবে ঘরে, কিন্তু তার বাড়া ভাতে পড়িল ছাই। সে আসিল পাগল হইয়া। বাসন্তীর বাপ দীননাথ, সে এখন রামকেশবকে এড়াইয়া চলে। আগে দুইজনে ভাবছিল, পরে বাসন্তীকে কিশোরের সঙ্গে বিবাহ দিবার কানাঘুষো যখন চলিতে লাগিল, ভাবটা তখন খুবই বাড়িয়াছিল। এখন দীননাথ এ বাড়ির উঠানো মারায় না। ঘাটে দেখা হইলে পাছে কিছু জিজ্ঞাসা করে এই ভয় সে পাশ কাটাইয়া যায়। একদিন কিন্তু কিছুতেই পাশ কাটাইতে পারিল না। রামকেশব তাহাকে হাতে ধরিয়া শুনাইয়া দিল, আসমানে চাঁদ উঠলে পর লোকে জানে, আমার কিশোর পাগল হইছে বেবাক লোকেই জানে, আমি কি আর ঘুরসাপ দিয়া রাখছি? দীননাথ চুপ করিয়া থাকে। আমি কি মাতার কিরা দিয়া কই যে বাসন্তীরে আমার পাগলের সাথে বিয়া দেও? কি যে তুমি কও দাদা, সেই কথা তুমি কি কইতে পারো? তোমাকে আমরা চিনি না। তবে এমন এড়াইয়া বেড়াইয়া চলো কেনে ভাই? এড়াইয়া চলি তোমার কষ্ট দেখা বুক কান্দে তাই। আমার কষ্ট নিয়া আমি আসি, তার জন্য তোমরা কেনে কান্দো? দীননাথের বুক বেদনায় টনটন করিয়া ওঠে। একমাত্র ছেলে পাগল হইয়া গিয়াছে। ঘর দুয়ার ভাঙে, জিনিসপত্র লণ্ডভণ্ড করে, গলা ফাটাইয়া কাঁদে। বুড়া তাকে নিয়া কি বিপদেই পড়িয়াছে। একেই শেষ বয়স, তার উপরে এই দাগা, এই কয় মাসে তাকে দ্বিগুণ বুড়া বানাইয়াছে। আর বুড়ি, তার দিকে আর চাওয়া যায় না। অনেক কান্না জমাট বাঁধিয়া তাকে বোবা বানাইয়াছে। তাহাদিগকে সান্ত্বনা দিবার চেষ্টা করা অপেক্ষা ইহাদিগকে এড়াইয়া চলা অনেক সহজ। বাসন্তীর বিয়া কোনখানে ঠিক করলা? দীননাথ অপরাধীর মতো বলে, আমি তো চুপ কইরাই আসিলাম, গোলমাল লাগাইছে আমার পরিবার, কয় সুবল খুব ভালো পাত্র, তারই ডাক দিয়া বাসন্তীরে পার করো। একদিন শুক্লার সঙ্গে বাসন্তীর বিবাহ হইয়া গেল। সেই এক রাত, আকাশে চাঁদ আছে, তারা আছে। দীননাথের উঠানে কলা গাছের তলায় বাসন্তীকে সুবল হাতে হাত দিয়া বউ করিতেছে। মেয়েরা গীত গাহিতেছে, হুলুধ্বনি দিতেছে, জোরে জোরে বাজনা বাজিতেছে, এত জোরে বাজিতেছে যেন রামকেশবের কানের পর্দা ছিঁড়িয়া যাইবে। একটা টিমটিমে আলোর সামনে রামকেশব তামাক টানিতেছে, হুঁকার শব্দে বাজনার শব্দ ঢাকিবার চেষ্টা করিতেছে। তার পাশে বুড়ি বসিয়া বসিয়া ঝিমাইতেছে। গভীরভাবে কিছু বুঝিবার মতো বোধশক্তি তার আর অবশিষ্ট নাই। আর বোধশক্তি নাই পাগলটার।
সে অর্থহীনভাবে একটা পুরানো জাল টানিয়া ছিঁড়িতেছে। অনেক রাত অবধি সে বাজনা চলিল। তারপর একসময় উহাও নিস্তব্ধ হইয়া গেল। তখন বুঝি বিবাহ বাড়ির সকলেই ঘুমাইয়া পড়িয়াছে, কিন্তু বুড়াবুড়ির চোখে সে রাতে আর ঘুম আসিল না। তারপর একটি দুইটি করিয়া 5টি বছর গত হইল। এই 5 বছরে অনেক কিছুই ঘটিয়াছে, কিন্তু কে মনে রাখিয়াছে? তবে একটি ঘটনা মালোপাড়ার অনেকেই মনে রাখিয়াছে। সে হইতেছে সুবলের মৃত্যু। বড় মর্মান্তিকভাবে মরিয়াছে সুবল। কালো বরণের বড় নৌকায় করিয়া জিওলের ক্ষেপ দিতে গিয়েছিল। সুবল বলিয়াছিল, আমাকে ভাগিদার হিসেবে নেও। তারা বলিয়াছিল, নৌকা আমাদের পুঁজি, আমাদের ভাগিদার হিসেবে নিব কেন? মাসিক বেতনে নিব। শুনিয়া সুবলের বউ বলিয়াছিল, তবে গিয়া কাম নাই। কিন্তু বিবাহ করিয়াছে, লোকজনও খাইয়াইয়াছে, হাতের টাকা কুড়ি খরচ হইয়া গিয়াছে। সামনে দুরন্ত আষাঢ় মাস, এই দুঃসময় সে নিজে কি খাইবে, বউকে কি খাওয়াইবে? কাজেই বেতনধারী হইয়া না গিয়াই বা কি করে? এখন লোক যদি হয় বেতনধারী, পুঁজিদার যদি হয় তার মালিক, তাকে সেই মালিক তখন চাকরের মতো জ্ঞান করে। মেঘনা নদীর মাঝখান দিয়া কালোবরণ ব্যাপারীর নৌকা চলিতেছিল। এমন সময় আসিল তুফান। ঈশান কোণের বাতাস নৌকাটাকে ঝাঁটাইয়া তীরের দিকে নিয়া চলিল। সকলে প্রস্তুত হইল, তীরে ধাক্কা লাগিবার আগেই তারা লাফাইয়া নামিয়া পড়িবে এবং একযোগে ঠেলিয়া নৌকার গতিবেগ কমাইয়া আসন্ন দুর্ঘটনা নিবারণ করিবে। আগে সুবলের উপর আদেশ হইল, শীঘ্র লগি হাতে লাফাইয়া তীরে গিয়া পড়িয়া লগি ঠেকাইয়া নৌকাটাকে বাঁচা, তোর সঙ্গে আমরাও লাভ দিতেছি। বেতনধারী লোকের মনে মণিবরের প্রতি প্রবল একটা বাধ্যবাধকতা বোধ থাকে। তাই সুবল ফলাফল না ভাবিয়া মালিকের আদেশ মতো লাফাইয়া তীরে নামিল, কিন্তু আর কেউ ভয় নামিল না। সুবল লগিটার গোড়াটা নৌকার দিকে ছুঁড়িয়া মাঝখানটাতে কাঁধ লাগাইতে গেল, তাহাতে নৌকার বেগ যদি একটু কমে। বেগ কমিল না। ঢালু তীর, সবেগে নৌকা তীরে আসিয়া উঠিল। সুবল নৌকার তলায় চাপা পড়িল, আর উঠিল না। বাসন্তীর হাতের শাঁখা ভাঙিল, কপালের সিঁদুর মুছিল, কিন্তু জাগিয়া রহিল একটা অব্যক্ত ক্রোধ। 4 বছরে সে অনেক কিছু ভুলিয়াছে। স্বামীর জন্য আর তার কষ্ট হয় না। স্বামী বড় নিদারুণ মৃত্যু মরিয়াছে, একথা মাঝে মাঝে মনে হয়। কল্পনা করিতে চেষ্টা করে একটা মনিবের অসঙ্গত আদেশ আর তার নিরুপায় ভৃত্যের তাহা পালনের জন্য মৃত্যুর মুখে ঝাঁপাইয়া পড়ার দৃশ্যটা। একটা পড়ার পুঁথির মতো পাগলের মনের উপর দিয়া তার পাগলামির ইতিহাসখানা পাতার পর পাতা উল্টাইয়া গেল। পূর্বস্মৃতি হয়তো তাকে খানিকক্ষণের জন্য আত্মস্থ করিয়া দিল। সে নিজের দিকে, জগতের দিকে চাইবার সহজাত ক্ষমতা ফিরিয়া পাইল। না, হয়তো পাইল না। 2টি নারী তার রান্নাঘরে পিঠা বানাইতেছে। 2টির সহিতই তার জীবনের সম্পর্ক সুগভীর। ইহাদিগকে কাছে পাইয়া হয়তো ক্ষণকালের জন্য তার বুক ভরিয়া উঠিয়াছে, হয়তো ভরিয়া উঠে নাই। পাগলের মনের হদিশ পাওয়া স্বাভাবিক মানুষের কাজ নয়। তবু মনে হয় 2টি নারীর এতখানি কাছে অবস্থান তার মনে আলোড়ন জাগাইয়া থাকিবে। তাহা না হইলে হাঁড়িকুড়ি না ভাঙিয়া, জাল দড়ি না ছিঁড়িয়া ভালো মানুষের মতো সে স্থির হইয়া বসিয়া কাঁদিবে কেন? এ ঘরে শুক্লার বউ কাহিনী শেষ করিয়া আনিতেছে, আর এঘর হইতেই শোনা যাইতেছে বারান্দাতে পাগল ফোঁপাইতেছে তার শব্দ। অনন্তর মা অনেক করিয়াও মনের বেদনা চাপিতে পারিতেছে না। বুকের ভিতরটা মোচড় দিয়া উঠিতেছে। বুঝি এখনই কান্নায় ফাটিয়া পড়িবে, কিন্তু সব কিছু চাপিতে চাপিতে এমনই অভ্যাস হইয়া গিয়াছে যে মনের জোরে সে পাথরের মতোই শক্ত হইয়া যাইতে পারে। কেরোসিনের আলোতে তার পাণ্ডুর মুখের দিকে চাহিয়া শুক্লার বউ শিহরিয়া উঠিল। নিশীথ রাত্রির স্তব্ধতার মাঝে মুখখানা একেবারে অপার্থিব আকার ধারণ করিয়াছে। ক্ষণেকের মনে তার একটা সন্দেহ উঁকি দিয়া গেল, এ কি সেই নয়াগাঙের বুকে যাহাকে ডাকাতে লইয়া গিয়াছিল? দিনের আলোতে যাকে সত্য ও বাস্তব মনে করা যাইত, রাতের গহনে তাকেই অবাস্তব রহস্যে রূপায়িত করিয়া দেয়। শুক্লার বউয়ের বাস্তব বুদ্ধি লোপ পাইল। নিশার গহনতা তার কল্পনার দূরত্বকে অস্পষ্ট করিয়া দিল। তার মনে হইল, হ্যাঁ সেই, তবে রক্তমাংসের মানুষ সে নয়,
তার প্রেতাত্মা। মঙ্গলার বউ কাছে না থাকিলে সুবলার বউ চিৎকার করিয়া উঠিত। মঙ্গলার বউ তার ভাবান্তর লক্ষ্য করিয়া মনে করিল ছেমড়ির ঘুম পাইয়াছে। বলল, জ্বালা সুবলার বউ, অনন্তর পাশে গিয়া শুইয়া থাক। শুইয়া ঘুমন্ত অনন্তকে বুকে চাপিয়া ধরিয়া সুবলার বউ বুঝিতে পারিল এতক্ষণে সে বাস্তবের মৃত্তিকা স্পর্শ পাইয়াছে। সকালে পাগল আবার যা ছিল তাই হইয়া গেল। অনন্তর মা রাতে চোখ বুঝে নাই। সুবলার বউ, মঙ্গলার বউ, অনন্ত অকাতরে ঘুমাইতেছে, আর ঘুমাইতেছে বুড়ি। বুড়া রাতের জালে গিয়াছে, আসিতে অনেক দেরি হইবে, বেলা হইয়াছে, কিন্তু অনন্তর মার দিকে কেহই চাহিয়া থাকে নাই। তার বুক ধরাস ধরাস করিতে লাগিল। একখানি ধুঁচনিতে কয়েকখানি পিঠা তুলিয়া পরিপাটি করিয়া সাজাল। মনে চিন্তার ঢেউ। পাগলের চোখে সারা রাত ঘুম ছিল না। বারান্দায় বেড়া দেওয়া খুপড়িতে সে ছিল, দা দিয়া মেঝের মাটি চষিয়া ফেলিয়াছে। অনন্তর মা তার সামনে গিয়া দাঁড়াইল। সে ঘাড় তুলিয়া চাহিল, দা উঁচাইয়া কোপ মারিতে আসিল। অনন্তর মা নড়িল না। এক হাতে ধুচনি আগাইয়া দিল, আরেক হাতে তার পিঠে মাথায় স্পর্শ করিতে লাগিল। কোন সুন্দরী যেন বনের এক জানোয়ারকে বশ করিতে যাইতেছে। পাগল তার দায়ের উদ্যত কোপ থামাইল, কিন্তু শান্ত হইল না। দায়ের ঘাড়ের দিকটা দিয়া অনন্তর মার পিঠে আঘাত করিল। অনন্তর মা ভ্রুক্ষেপ করিল না। একটুখানি হাসিবার চেষ্টা করিয়া একখানা পিঠা তার মুখে তুলিয়া দিল। পাগল মুখ ফিরাইয়া উঠানে নামিল, নামিয়া একদিকে দৌড় দিল। অনন্তর মার বুক আশায় ভরিয়া উঠিল। তার পাগল হয়তো একদিন ভালো হইয়া যাইবে। সেদিন সুবলার বউয়ের গলা জড়াইয়া অনন্তর মা অনেকক্ষণ কাঁদিল, কিন্তু সুবলার বউ এ কান্নার কোনো অর্থ খুঁজিয়া পাইল না। মাঘের শীত গিয়া ফাল্গুনের বসন্ত আসিল। পাগলের বাড়ি মন্দার গাছে প্রায় একটা কোকিল ডাকে। অনন্তর মা সুযোগ পাইলেই গিয়া দাঁড়ায়, তাকে এক নজর দেখিয়া আসে, কিন্তু দেখা দেয় না, চোরের মতো যায়, পাছে পাগলের নিকট নিজে ধরা পড়ে। চৈত্রের শেষে বসন্ত যাই যাই করিতেছে। এমন সময় আসিল দোল পূর্ণিমা। উত্তরের সুখদেবপুরের মতো এ গাঁয়ের মালোরাও দোল করিল, হোলি গান গাহিল। সুবলার বউ নিজে স্নান করিল, অনন্তকে তার মাকে স্নান করাইল। পরে অনন্তকে দিয়া বাজার হইতে আবির আনাইয়া বলিল, চলো দিদি, উত্তরের আখড়ায় রাধা মাধবের আবির দিতে যাই। রাধা মাধব জ্যান্ত কেউ নয়, বিগ্রহ। তাকে আবির দিলে কি হইবে? সে তো আর পাল্টা আবির দিতে পারিবে না। চুপ করিয়া থাকিবে, আর যতই দেও তত আবির গ্রহণ করিবে। তবুও এতে নতুনত্ব আছে, 10 জন স্ত্রীলোকের মাঝে মিশিয়া একটু আনন্দ করা যাইবে। অনন্তর মা বলিল, চলো যাই। পাগলের উঠান দিয়াই পথ। কোথা হইতে ছুটিয়া আসিয়া পথ আগলাইয়া দাঁড়াইল। আবদার ধরিল, অগপিনী, আমারে আবির দে। সুবলার বউ বিরক্ত হইয়া বলিল, ভারী আহ্লাদের পাগল। তার আর পাগল তারা বাইন্দা রাখতে পারে না, কয় পরের পাগল হাততালি, আপনা পাগল বাইন্দা রাখি। সাইডা দেয় কেনে? পাড়াপড়শিরে জব্দ করার লাগি? সে কোনো মতে পাশ কাটাইয়া বিপদ হইতে মুক্তি পাইল। অনন্তর মা তার পিছনে ছিল। আবেগে চঞ্চল হইয়া এক ঝাঁকা চুলদারির উপর মুঠা মুঠা আবির মাখাইয়া দিল। চোখের কোণে রহস্য করিতে পাগল বলিল, আমার আবির কই বলিয়া সে এক ধাক্কায় আবিরের থালা অনন্তর মার হাত হইতে মাটিতে ফেলিয়া ঘরে গিয়া দরজা বন্ধ করিল। সুবলার বউ হতবুদ্ধি হইয়া বলিল, এ তুমি করলা কি দিদি? অনন্তর মা হাসিয়া বলিল, আজকার দিনে সকলে সকলের রাঙাইছে, পাগলেরও তো কেউ রাঙাইল না বাইন, আমি একটু রাঙাইয়া দিলাম। কেউ যদি দেখতো তাহলে কইতাম তারে পাগলে আমারে পাগলিনী করছে। মস্করা রাখো দিদি, কোন দিন তোমারে দইরা পাগলে না জানি কি কইরা বসে, আমি সেই চিন্তাই করি দিদি। কি কারণে পাগল হয়েছে সেই কথাখান তো তুমি জানো না। জানি গো জানি, মনের মানুষ হারাইয়া পাগল হয়েছে। তুমি তো তার মনের মানুষ মিলাইয়া দিতে পারো না। তা পারি না, তবে চেষ্টা কইরা দেখতে পারি আমি নিজে তার মনের মানুষ হইতে পারি কিনা। বসন্তে তোমার মন উতলা করছে দিদি, তোমার এখন একজন পুরুষ মানুষ দরকার। অনন্তর মা কথাটা মানিয়া নিয়া চুপ করিয়া রহিল। প্রতিবাদ করিয়া কথা বাড়াইল না। মার আঁচল ধরিয়া
অনন্ত চুপ করিয়া দাঁড়াইয়াছিল। তার দিকে ইশারা করিয়া চাপা গলায় বলিল, যাতা কইও না বইন, পুলা রইছে দেখছো না। অনন্ত আমোদ পাইতেছে। রূপকথার রাজ্যের লোকের মতো পাগলটার চেহারা, আর তার মা ওটাকে আবির মাখাইতেছে। পাগলটা আবিরের থালা ফেলিয়া দিয়াছে, মার কতগুলি আবির নষ্ট হইয়াছে। অনন্ত নত হইয়া মাটি হইতে আবির তুলিতেছিল। শুক্লার বউ তার একখানা হাত ধরিয়া জোরে সোজা করিয়া বলিল, দুত্তরি জামুনা রাধা মাধবের আবির দিতে, তারে আবির দিয়া লাভ কি, আয় রে অনন্ত। ঘরে গিয়া সে অনন্তকে আবির মাখাইল, চুমা খাইল, বুকে চাপিয়া ধরিল, ছাড়িয়া দিয়া আবার বুকে চাপিয়া ধরিল। অনন্তর মুখখানা সুন্দর, চোখ দুটি সুন্দর, শরীরখানা সুন্দর। যখন কথা বলে কথাগুলি সুন্দর। যখন কোনো দিকে চাহিয়া থাকে তখন তাকে অনেক বড় মনে হয়। না দিদি, মন ঠান্ডা করো, পুরুষ মানুষ দেয়া কি হইব, তারা বৃষ্টির পানি ফোঁটা, ঝরলেই শেষ, তারা জোয়ারের জল, তিলক মাত্র সুখ দিয়া নদীর বুক শুইসা নেয়। এই অনন্তই আমরা আশা ভরসা, দুইজনে এরই মানুষ কইরা তুলি চলো, এই একদিন আমরা দুঃখ ঘুচাইব।